আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে 14 নাম্বার ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অন পেজ এসইও এর ক্লাস। তো আজকের ক্লাস টপিকটি শুরু করার আগে আমাদের কিন্তু গত ক্লাসে একটি এক্সাম ছিল, ঠিক আছে? তো এক্সাম সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি যে কি কি ছিল বা না ছিল, এবং যারা আর কি জানেন না তারা একটু দেখে নিয়েন। আমি এক্সামের রেজাল্ট পাবলিশ করব না আমি বলেছিলাম, শুধুমাত্র রেজাল্ট গুলো নিয়ে আমি কথা বলবো বলেছি। তারপর আমি রেজাল্টটি যত দ্রুত পারি পাবলিশ করে দিয়েছি, যাতে আপনারা রেজাল্টটি দেখতে পারেন। তো আমি যদি এখানে ক্লিক করি, আপনারা রেজাল্টটি দেখতে পারবেন। তো রেজাল্টের মধ্যে আমরা যদি একটু নিচে আসি, দেখতেই পারি কারা পাস, কারা ফেল্ড, আর কারা রুলগুলো ভঙ্গ করেছে। ঠিক আছে, রুল কিরকম করে ভঙ্গ করেছে, যেমন আমরা যদি সেম নামে দুইবার দেই বা একটা মানুষ দুইবার যদি দেই, তাহলে আমরা ভঙ্গ করেছি, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আর আমি আপনাদের সর্বোচ্চ নাম্বার দেওয়ার ট্রাই করেছি, এটা কিন্তু আমরা জেনেছি। তো আমরা কি কি ভুল করেছি আমি যদি আপনাদের একটু ছোটখাটো ভাবে দেখাই, আমি নাম দেখাবো না। যেমন আমরা এখানে এগুলা সব, এখানে যেমন আমরা, আপনারা বাংলা লিখেছেন তাও কিন্তু আমি আপনাদের ফুল মার্কসে দিয়েছি, ঠিক আছে? তো এটা নিয়ে আমি কিছু বলিনি। তো আপনাদের দুটো কোশ্চেন ছিল, যেমন যে আপনাদের পিন্টারেস্ট প্রোফাইল দিয়ে দেন, যেটা আপনাদের হোমওয়ার্ক ছিল, যাতে অ্যাটলিস্ট এটা করেন। তো অনেকে কি করেছেন, পিন্টার অ্যামাজনের লিংক দিয়ে দিয়েছেন, এটার জন্য আমি সুন্দরভাবে 0 দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এটা কিন্তু আমি আপনাকে একটা মার্ক আমি বেশি দিতে পারবো না। অনেকে দেখলাম নিজের নাম লিখে দিয়েছেন। আমি আপনাকে এতটুকু আমি বললাম যে অনেকে জাস্ট ইউআরএল না দিয়ে আপনার ইউজার আইডি দিয়েছেন। তো ইউজার আইডিও কিন্তু আমি চেক করে দেখেছি, যে কয়টি ইউআরএল দিয়েছেন আমি সবকটি চেক করেছি, যাতে যে না, যে কোনোভাবে মানুষের ভুল হতেই পারে, সেভাবে আমি কিন্তু চেক করেছি, প্রতিটা প্রশ্ন আমি চেক করেছি। তো এখানে আবার অনেকে অনেক রকম দেখেছেন, দেখে আমি ওইটা খুঁজে পাই নাকি। তো যারা সঠিকভাবে লিখেছেন তাদেরকে আমি ফুল মার্ক দিয়েছি, আর যারা সঠিকভাবে লেখেনি তাদের কিন্তু আমি নাম্বার দেইনি, ঠিক আছে? তো পার্শিয়াল নাম্বার আমি দেইনি। টোটাল যদি ফুল করে থাকেন আপনাকে 10-এ 10 দিয়েছি, ঠিক আছে? তো যেমন আপনার এখানে পিন্টারেস্ট লিংক মানে লিংক, আর এখানে যদি আপনি জাস্ট এনআইডি এই ওয়ার্ডটি লিখলেই আপনাকে, যদিও আমাদের ফুল মার্কটি কি, ফুল মার্ক হলো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি, এই তিনটি হলে কিন্তু আপনার 10 মার্ক পাওয়ার কথা ছিল, এবং একটি বাদ গেলেই কিন্তু আমার মার্ক কাটার কথা ছিল, ঠিক আছে? কারণ এই তিনটি ধারার মাধ্যমে কিন্তু আপনি নিজের ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন খুলতে পারেন। কিন্তু আপনার আমি খুবই লেবারাল দেখেছি, যাতে একটা আনসার যদি হয় তাহলেই আমি ফুল মার্ক দিয়েছি। তারপর আমরা কেউ ইমেল অ্যাড্রেস দিয়েছেন, তারপরে কেউ যেমন এই যে অ্যাডস মার্কেটিং দিয়েছেন, এক একজন এক এক রকম দিয়েছেন। তো আরো অনেকে, এই যে একজন টুইটার দিয়েছেন, একজন জি লিখেছেন, ঠিক আছে, একজন নিজের নাম লিখে দিয়েছেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা বুঝতে পারছি। আশা করি এটা দেওয়ার পরে আমাদের একটা পজিটিভ জিনিস হয়েছে, আমরা নেক্সট টাইম এরকম ভুল আর করব না। ওকে, তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা কিরকম ভাবে ভুল করেছি বা কি কি করেছি। তো নেক্সট টাইম আমাদের আর এরকম ভুল হবে না, ঠিক আছে? তো আজকে আমরা এখানে রেখে দিলাম, এবং এই পোস্টটি কিন্তু আমরা আপাতত দেখতে পাচ্ছি কিরকম আছে। আমি কোন রকম আম, এটা দিয়ে দিয়েছি, এবং এই পোস্টটি আমাদের 6 ডিসেম্বরের পরে আমি এটা ডিলিট করে দিব। অনেকেই প্রশ্ন করেছেন, স্যার আবার পরীক্ষা কি নেওয়া হবে? পরীক্ষা কিন্তু আর নেওয়া হবে না।
এই পরীক্ষাটি দিয়ে তাহলে আমাদের লাভ কি হলো? আমরা অনলাইন এক্সাম কিভাবে দেওয়া যায় সেটি সম্পর্কে আমরা জানলাম, যাতে ফিউচারে যদি আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কোনো জায়গায় এক্সাম দিই এবং সেই এক্সাম যদি গুগল ফর্মে না হয়, তাহলে কিভাবে দেওয়া যাবে সেটি আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেল। ঠিক আছে, ফাইনাল এক্সামও কিন্তু এরকম ভাবেই আমাদের নেওয়া হবে, তাহলে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি হবে না। আর যারা ফাইনাল এক্সাম কবে? যখন আমাদের কোর্স শেষ হবে, কোর্স শেষের পরের দিন আমাদের ফাইনাল এক্সাম হবে। ঠিক আছে নুর ভাইয়া? তো আমরা তাহলে এই পুরোটি বুঝতে পেরেছি। তো যারা যারা দেখতে পারেননি তারা 6 ডিসেম্বরের আগে এই পোস্টটি দিয়ে নেবেন। আমি শিটও কেটে দিব 6 ডিসেম্বরে, এবং এই পোস্টটিও আমি কেটে দিব। ওকে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস টপিকে চলে যাই। আজকে হলো অন এসইও এর থার্ড ক্লাস। তো এসইও এর কিছু কিছু জিনিস আমরা একটু বুঝার ট্রাই করি। তো আমরা যেহেতু এসইও সম্পর্কে কিছুটা জানি, যেমন ইনকগনিটো মোড সম্পর্কে আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি। ইনকগনিটো মোড সম্পর্কে আমরা মোটামুটি জানি ইনকগনিটো মোডটি কি। আমি পড়িয়েছি না ইনকগনিটো মোড কি? যে আমরা যে ডাটাগুলো দিচ্ছি এগুলো কিন্তু সে সেভ করবে না, এবং আমরা মোটামুটি বিভিন্ন ওয়েবসাইটে যে যাচ্ছি এটা আমরা নিজেদের ইনফরমেশন গুলো একটু হাইড করতে পারি। এবং আমরা যখন যাই কোনো ওয়েবসাইটে, তারা আমার ডাটাগুলো সেভ করছে না। এই জন্যই আমরা নর্মালি ইনকগনিটো মোডটি ব্যবহার করে থাকি। তো আপনারাও যদি কোনো ওয়েবসাইটে যান এবং আপনি চান যে গুগল আপনার ডাটাগুলো সেভ না করে, তখন আপনি ইনকগনিটো মোডটি ব্যবহার করতে পারেন। তো আমরা মোবাইলেও ইনকগনিটো মোডটি ব্যবহার করতে পারি, যদিও দেখা যায় ইনকগনিটো মোড ব্যবহার করলে আবার নর্মাল মোডে যাওয়া অনেকের জন্য সমস্যা হয়ে যায়। তো আপনার ইনকগনিটো মোড ব্যবহার করাই লাগবে এমনটি না। তো ইনকগনিটো মোড আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি, যারা তাদের ব্রাউজিং হিস্টোরি একটু হাইড রাখতে চায়। ঠিক আছে, মনে করেন আমরা প্রায় অনেক ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটগুলো আমরা সেভ রাখতে চাই না, সেক্ষেত্রে আমরা ইনকগনিটো মোড ব্যবহার করব। এছাড়াও আমরা যদি চাই আমাদের লোকেশনটা একটু হাইড থাকুক, সেই ক্ষেত্রেও আমরা ইনকগনিটো মোডটি ব্যবহার করতে পারি। তো আমরা যদি একটু গুগলে যাই, আজকে আমরা আরেকটি নতুন বিষয় একটু শিখব। যেমন গাড়ি কই, গাড়ি কই। একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এটা একটা সফটওয়্যার ওয়েবসাইট, ঠিক আছে, নর্মাল একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে মাঝে মাঝে আসবো, দেখতে পাচ্ছি অনেক কিছু আর কি এই ওয়েবসাইটে করা হয়েছে। একটু ছোট করে দিই। লোড হতে সময় লাগছে কারণ এখানে অনেক জিনিসপত্র আছে আর কি। তো আমরা আজকে প্রথমত দুইটা টপিক একটু বুঝার ট্রাই করি। আজকে প্রথমে আমরা একটু থিওরিটিক্যাল জিনিস বুঝি, তারপর আমরা প্র্যাকটিক্যালে আসবো। ফার্স্টে আমরা একটু বুঝি যে ওয়েবসাইট দুই রকমের হয়। কয় রকমের হয়? দুই রকমের হয়। একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। এখন স্যার, স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে? তো আমরা টেক্সট বুক কথা বললে অনেকে বুঝবেন না, তো আমরা একটু এভাবে একটু বুঝি। যে ওয়েবসাইটে দেখবেন যে, ধরেন এটা কিভাবে টেক্সট বুকে বলা খুব ইজি, বুঝিয়ে বলা একটু কঠিন। তো ধরেন যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক হাঙ্কি পাঙ্কি জিনিস দেখা যায়, মনে করেন অনেক
ডিজাইন আছে, অনেক জিনিস অটোমেটিক হচ্ছে, তখন সেটাকে আমরা ডাইনামিক ওয়েবসাইট বলে থাকি। ঠিক আছে? যখন আমরা দেখব অনেক হাঙ্কি পাঙ্কি জিনিস হচ্ছে, অটোমেটিক অনেক কিছু হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা একটা ডায়নামিক ওয়েবসাইট বলে থাকি। আর যেসব ওয়েবসাইট দেখব যে অটোমেটিক ওরকম কিছু হচ্ছে না, একবারে প্লেন ওয়েবসাইট আছে, সেগুলোকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলি। ঠিক আছে? একটা উদাহরণ আমি দিব, উদাহরণ আমি দেই, উদাহরণ আমি দিই না, উদাহরণ আপনারা একটু চিন্তা করেন। বলেন তো, এটা কি স্ট্যাটিক ওয়েবসাইট হবে নাকি ডায়নামিক হবে? আপনাদের কি মনে হয়? এটা কি স্ট্যাটিক নাকি ডাইনামিক? কি মনে হয়, স্ট্যাটিক নাকি ডাইনামিক? ওয়ান হলে স্ট্যাটিক বা দুই হলে ডাইনামিক বলে। তো অনেকে বলছেন ডাইনামিক। তো এটা, সরি টু সে, এটা হলো একটা স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে? এটা কি? এটা একটা নর্মাল স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে? যে আমিও একটা নিয়ে কাজ করছিলাম, দেখাই আমি। এগুলা কি? এগুলা হলো নর্মাল স্ট্যাটিক ওয়েবসাইট আর কি। এগুলা এগুলা হলো নর্মাল স্ট্যাটিক ওয়েবসাইট, দেখতে এরকম লাগছে, কিন্তু কি, এগুলা হলো স্ট্যাটিক ওয়েবসাইট, এগুলো কোড দিয়ে করা। তো এগুলা কি, যেটা বলছিলাম, কোথায় গেল আমাদের ওটা? আমরা আম, দেবাশিস ভাইয়া, আমরা কোশ্চেন গুলো পরে আনবো বা ক্লাসের আগে আনবো, এখন কোনো কোশ্চেন না। ঠিক আছে? তো এগুলো কি স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে স্যার ডাইনামিক ওয়েবসাইট কি হবে? যেগুলোর মধ্যে আমাদের অনেক ডাটা, এক্স ডাটা থাকবে। ঠিক আছে? মনে করেন আপনি যদি ফেসবুকের কথা চিন্তা করতে পারেন, তারপরে ধরেন এমন একটি ওয়েবসাইট যেখানে অনেক টাইপের জিনিসপত্র আসতেছে, বলতে গেলে ধরেন একটা স্টুডেন্টের নাম থেকে শুরু করে অনেক ডাটা অটোমেটিক আসছে। মনে করেন আমাদের এডুকেশন বোর্ড রেজাল্টে ডাটাগুলো অটোমেটিক আসছে না? তো এটি কিন্তু একটা ডায়নামিক ওয়েবসাইট। ঠিক আছে? কেন ডায়নামিক ওয়েবসাইট? সেখানে রেজাল্টগুলো ডায়নামিক্যালি তাদের ডাটাবেস থেকে আসছে। তো আমরা বুঝতে পারছি, যখন রেজাল্ট থেকে শুরু করে, নোটিশ বোর্ড থেকে শুরু করে অটোমেটিক যখন রেজাল্টগুলো মানে আপনার ডাটাগুলো আসছে, সেটাকে আমরা কি বলছি? ডায়নামিক বলছি। আর যেটা আপনার নর্মাল ভাবে আসছে, সেগুলোকে আমরা স্ট্যাটিক বলছি। তাহলে আমরা স্ট্যাটিক এবং ডায়নামিকের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। যেটা প্লেন ওয়েবসাইট সেটা আমরা স্ট্যাটিক, এবং যেটার মধ্যে আমরা অনেক টাইপের, এখানে দেখেন কিছুই নেই। ঠিক আছে? এখানে জাস্ট নর্মাল জিনিস আমরা দেখতে পাচ্ছি, কোনো ডাটাবেজের সাথে কিন্তু কোনো কানেকশন নেই, শুধুমাত্র এই যে আমরা যেগুলো দেখছি এগুলো হচ্ছে সিএসএস, প্লেন সিএসএস। ঠিক আছে? সিএসএস নিয়ে আমরা বলেছিলাম না, মনে আছে? যা সৌন্দর্য করার জন্য এগুলো সিএসএস আর কিছু জাভাস্ক্রিপ্ট একটু কিছু ব্যবহার করা হয়েছে। তো এগুলো কি? এগুলো হলো স্ট্যাটিক। তাহলে আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক ক্লিয়ার হয়েছি। এই জন্য আমরা কি বলি, উদাহরণ দিলে আমরা খুব ভালো মতো বুঝি। ওকে? যদি আমরা ফেসবুকে যাই একইভাবে, ফেসবুকে আমরা কি দেখি? অটোমেটিক ডাটাগুলো চেঞ্জ হচ্ছে না? ডাটাগুলো কোনো একটা জায়গা থেকে আসছে। তাহলে ফেসবুক কি? একটা ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে? তারপর এডুকেশন বোর্ড রেজাল্টের যে নোটিশ বোর্ড থেকে শুরু করে অন্যান্য যে বোর্ড রেজাল্ট গুলো আছে, ওগুলো কি হচ্ছে? ডায়নামিক্যালি চেঞ্জ হচ্ছে। তাহলে সেটাগুলো কি? ডায়নামিক ওয়েবসাইট। তাহলে ডায়নামিক এবং স্ট্যাটিকের মধ্যে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। নেক্সট আমরা আরেকটি জিনিস শিখবো। এগুলো আমাদের যখন এসইও করব, সেগুলো আমাদের জন্য লাগবে। সেটা হলো 1.0 এবং 2.0 ওয়েবের মধ্যে। ঠিক আছে? ওয়েব 1.0 এবং ওয়েব 2.0। তো ওয়েব 1.0 কাকে বলে? আমি আপনাদের আরেকটি কোশ্চেন করি। এই যে আমরা এই ওয়েবসাইটটি দেখছি,
এই ওয়েবসাইটের মধ্যে আমি ইউজার অথবা আপনি ইউজার হিসেবে কোনো ডাটা কি ইনপুট দিতে পারবেন মনে হয়? বলেন তো, এই ওয়েবসাইটে কোনো পোস্ট বা কোনো ডাটা ইনপুট দিতে পারছেন? বা আপনার কোনো ডাটাতে এই ওয়েবসাইটে কিছু হচ্ছে, কোনো কোনো কিছু করতে পারছেন, কোনো ইন্টারাকশন দিতে পারছেন, অথবা আপনার কোনো কিছু করাতে এই ওয়েবসাইটে কিছু হবে? তো আমরা যদি সবগুলোর আনসার না পাই, নো পাই, তাহলে এই ওয়েবসাইটটি হবে 1.0। তাহলে আমরা বুঝতে পারছি আমি যে কোশ্চেন গুলো করলাম, এইগুলোর কোশ্চেনের আনসার যদি আমরা নো পাচ্ছি তাহলে সেগুলো কি হবে? সেগুলো 1.0 হবে। ঠিক আছে? দেখেছেন খুব একটা ইজি ওয়ে না, যে কিভাবে আমরা 1.0 দেখি? নর্মালি যেগুলো জাভা দিয়ে করা হয়, এইচটিএমএল দিয়ে করা হয় এবং সিএসএস দিয়ে করা হয়, সেগুলোকে আমরা ওয়েব 1.0 দিয়ে বলে থাকি। তো এত কঠিন ভাবে না বলে যেভাবে স্যার বলল, যে ইউজারের ইন্টারাকশন না থাকা যেগুলো ওয়েবসাইট গুলো আছে, সেগুলোকে আমরা ওয়েব 1.0 বলে থাকি। এখন সেম কোশ্চেন আমি এখানে করি। ফেসবুকে এসে আপনি কি এখানে একটি পোস্ট করতে পারছেন? এখানে কি ইউজাররা ইন্টারেক্ট করতে পারে? এখানে আপনি যদি ডাটা দেন, সেই ডাটার কারণে ফেসবুকের অ্যালগোরিদম বা এই ওয়েবসাইটের অ্যালগোরিদমের সমস্যা হবে অবশ্যই। যদি সবগুলোর আনসার ইয়েস হয়ে থাকে, তাহলে এটা হলো ওয়েব 2.0। ঠিক আছে? তাহলে ওয়েব 1.0 কাকে বলে এবং ওয়েব 2.0 কাকে বলে আমরা বুঝলাম। তো ওয়েব 2.0 যেটা আছে, এটা নর্মালি ইউজারের কাছ থেকে ডাটাগুলো নেয় এবং ডাটাগুলো নিয়ে সে অনুযায়ী সে সুন্দর মতো নিজের ওয়েবসাইটটিকে রেডি করে। তো আমরা বলেন তো এরকম আর কি ওয়েবসাইট আছে? চিন্তা করি, ইনস্টাগ্রাম কি সেম না? তারপর আমরা যা পিন্টারেস্ট করলাম, দেখেন সেম প্রিন্সিপল ইউজ করে। তারপরে যদি দেখেন লিঙ্কডইন যে করেছি, সেটাও কিন্তু সেম প্রিন্সিপাল ইউজ করে। তারপর আমরা যদি ফাইবারের কথা চিন্তা করি, ফাইবারও প্রায় সেম প্রিন্সিপালই ইউজ করে। তো গুগলও যদি চিন্তা করেন, গুগলও কিন্তু সেম প্রিন্সিপাল ইউজ করে। তো এই যে আমরা দেখলাম ওয়েব 2.0 এর উদাহরণও আমরা দেখে নিলাম। অ্যান্ড ওয়েব 2.0 কি করে? ইউজারের দ্বারা তৈরি এবং ইউজার এর বেসটি তারা অপারেট করে। এবং শুধুমাত্র সেটাই না, ইউজার যারা আছে, ল্যান্ডিং পেজ কি হবে? ল্যান্ডিং পেজ তো স্ট্যাটিক হবে না, কারণ আপনি নিজেরাই কিন্তু সেটি বানাচ্ছেন এবং সেটিকে আপনি নর্মাল ভাবে রেডি করছেন। ইউজারের ইউজার দিয়ে কিন্তু সেটি বানানো হচ্ছে না। বানানো হচ্ছে, এটা ইউজার আসছে, ইউজার এসে সেটি বানানো হচ্ছে। ইউজার কিন্তু সেটাকে নতুন করতে পারছে না, আপনি এসে সেটা রেডি করছেন, পরে সেটাকে পোস্ট করছেন, তাই না? তো ল্যান্ডিং পেজ আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, ল্যান্ডিং পেজ আলাদা জিনিস। যদি যেটা আমরা বললাম ওইটা কিন্তু ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ যে কোনো একটি পেজকে আমরা ফ্রন্ট পেজে যখন রাখছি সেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলি। ওকে, তো আমরা ওয়েব 2.0 কি আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। তো ওয়েব 2.0 নর্মালি কি করে? ইউজারের কাছ থেকে ডাটা নেয় এবং আপনার কাছ থেকে দেখা যায় যে অনেক রকম অ্যাডস দেখায়। আপনি যদি গুগলে একটি সার্চ করেন, যে ধরেন আপনার ফ্রেন্ডকে বললেন যে আমি তো গাড়ি দেখেছি, গাড়ি কিনতে পারি। ঠিক আছে? বা গুগলে এটি সার্চ করলেন যে কার প্রাইজেস ইন বাংলাদেশ, আপনি শিওর থাকেন ফেসবুকে তাহলে গাড়ির অ্যাড পাবেন। তাহলে আপনি বলেন গাড়ির অ্যাড কেন পাবেন? অ্যাড কিভাবে পাবেন? আমার তো অ্যাড ব্লকার আছে, আমরা একটু দেখি, একটু রিফ্রেশ করি, দেখবেন এখানে আমরা গাড়ির অ্যাড পাবো। ঠিক আছে? তো এই যে আমরা অ্যাড গুলো পাচ্ছি, এই অ্যাড গুলো কি কারণে আমাদের আসছে? ঠিক আছে?
তো অ্যাড গুলো আসে কোনো না কোনো ভাবে, আমরা কোনো না কোনো মেসেজ করেছি বা কোনো না কোনো জায়গায় ক্লিক করেছি, এইগুলোর কারণে কোনো না কোনো ভাবে আপনার কাছে আসবে। তাহলে আমরা বুঝতে পারছি ইউজারের মাধ্যমেই কিন্তু এই অ্যাড গুলো আপনার কাছে আসবে। তাহলে আমরা বুঝলাম যে ওয়েব 2.0 পজিটিভ দিকগুলো কি, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, কি মনে হয়? ওয়েব 2.0 পজিটিভ নাকি নেগেটিভ? এটা একরকম যেমন পজিটিভ, আপনাকে আপনার গাড়ি কেনা লাগবে, আপনাকে তাহলে সে বাড়ি দেখাচ্ছে না, এটা হলো পজিটিভ। একইভাবে আপনার প্রাইভেসি হ্যাম্পার হচ্ছে, সেটি হলো এটা নেগেটিভ দিক। তাহলে আমরা ওয়েব 2.0 কি আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। তো আমি একটি ছবি রেডি করেছি যাতে আমরা ক্লিয়ার ভাবে বুঝি যে ওয়েব 1.0 এবং 2.0টা কি। যে কয়টি স্ট্যাটিক ওয়েবসাইট যেটা পড়লাম সবই কি আমাদের 1.0 আন্ডারে পড়বে, সেটা ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, জাভা হতে পারে, ইয়াহু, যেগুলো হতে পারে, এগুলো সবই কি ওয়েব 1.0 আন্ডারে হবে। আর যে কয়টি ওয়েব অ্যাপ্লিকেশন আছে, এখন যদি জিজ্ঞেস করেন স্যার ওয়েব অ্যাপ্লিকেশন কি, যেমন আমরা উইন্ডোজে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করলে আমরা সেটাকে উইন্ডোজের অ্যাপ্লিকেশন বলে থাকি, অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন বললে সেটাকে আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন বলে থাকি, সেরকম ভাবে ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন বলতে আমরা ওয়েবের অ্যাপ্লিকেশন বলে থাকি, ঠিক আছে? তো ওয়েব অ্যাপ্লিকেশন বলতে আমরা বুঝতে পারছি। আপনি একটু চিন্তা করবেন, ফেসবুক কিন্তু প্রতিনিয়ত চিন্তা করে আপনাকে কি দেখাবে, গুগলও চিন্তা করে আপনাকে কি দেখাবে, একইভাবে হোয়াটসঅ্যাপও কিন্তু চিন্তা করে আপনাকে কি দেখাবে, টুইটারও সেম। তো এগুলো যেহেতু চিন্তা করছে, এটা শুধুমাত্র ওয়েবসাইট না, প্রায় একটি অ্যাপসের মতো বিহেভ করে, তাই এগুলো কি একটা ওয়েব অ্যাপই আমরা বলতে পারি। তো এগুলো সব ওয়েব অ্যাপ কি 2.0। তো আমাদের নর্মালি এই দুটো দিয়ে আমাদের কাজ হয়ে যায়, ঠিক আছে? এখন নেক্সট আমাদের ওয়েব 3.0 কি, ঠিক আছে? তো ওয়েব 3.0 আমাদের কিন্তু লাগবে না, এটা হলো ফিউচার। এখন আপনারা যদি বলেন স্যার এটা জানতে চাই, তাহলে আমি বলবো না হলে আমাদের ঢোকানোর দরকার নাই, ঠিক আছে? ওয়েব 3.0 কি, আর আমাকে বলেন এটা কি আমরা অ্যাভয়েড করব, কারণ ওয়েব 3.0 হলো ফিউচার, ইট ডাজ, আমাদের অত দরকার পড়ে না, আমাদের শুধুমাত্র এসইও এর জন্য এইটুকু হলেই আমাদের আপাতত বেটার, চলবে। আর আমাকে বলেন আপনারা কি জানতে চান। ইমন ভাইয়া বলছেন বলেন, বাকিরা বলেন আমাদের যেটা দরকার তার বেশি কি জানা দরকার আছে, যদি বলেন আমরা জানবো। তো হাফিজ ভাইয়া বলছেন জানতে চাই, মাহবুব ভাইয়া বলছেন দরকার না হলে বাদ দেন, ভাইয়া বলছেন ভাই তাহলে আছেন, জানতে চাই, আপন ভাইয়া বলছেন জানতে চাই, স্যার স্যার জানলে সমস্যা নেই। ঠিক আছে, যদি যেহেতু জানতে চান তাহলে আমাদের এতই জানতে চাইলে তাহলে আমরা দেখি, নর্মালি স্টুডেন্টরা এটা অ্যাভয়েড করে। ঠিক আছে, তাহলে আমরা জানি বিট আমাদের ওয়েব 3.0 কি। ওয়েব 3.0 নর্মালি চারটি বিষয়ের উপরে আর কি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? ওয়েব 3.0 যেটা আমাদের ফিউচার, হতে পারে নাও হতে পারে, ঠিক আছে? তো ওয়েব 3.0 সাথে ব্লক চেইন থেকে শুরু করে আমাদের আরো অনেক কিছু নির্ভর করে। তো কি কি জিনিস থাকে আমাদের সাথে, এর সাথে প্রথমে আছে আমাদের ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন লাইজেশন বানান আমার সবসময় ভুল হয়। তারপর হলো ট্রাস্টফুল অ্যান্ড পারমিশন
যেটা আমরা প্রায় করি, দেই আর কি। তারপর আমাদের যেটা এআই, যেটা অলরেডি ইমপ্লিমেন্ট হচ্ছে। আর এটি হলো কানেক্টিভিটি মানে আইওটি। ঠিক আছে। তো ডিসেন্ট্রালাইজেশন কি? তো ডিসেন্ট্রালাইজেশন মানে আমাদের যে প্রতিটি ইউজার আছে, তারা প্রতিটা ইউজার এর আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া। এখন কিন্তু আমরা প্রতিটা ইউজার এক একজনের সাথে এক একজন কানেক্টেড হয়ে থাকি, ঠিক আছে। তো যখন 3.0 আর কি থাকবে, তখন দেখা যাবে আমরা সবাই এক একটা একটা ব্লক চেন হিসাবে আর কি কানেক্টেড থাকবো। মানে এক একটা মানুষ এক একভাবে এক মানে খুবই আলাদাভাবে এই ভাগ ভাগ হয়ে থাকবো। এবং সবাই এক একটা করে আমাদের একটা আইডি থাকবে, এবং আমাদের ধরেন একটা ক্যাটাগরি হয়ে থাকবে। ঠিক আছে, এভাবে করে আমরা আলাদা আলাদা করে থাকবো, আইডি ক্যাটাগরি আইডি ক্যাটাগরি। তো এরা কি হবে, এগুলো আমাদের সবার ইউনিক আইডি থাকবে এবং ইউনিক ক্যাটাগরি থাকবে। এবং আমরা একের সাথে একটা আলাদা আলাদা করে ভাগ ভাগ হয়ে থাকবো। এবং এই যে আলাদা আলাদা করে আছি, এটা খুবই একটা সিকিউর একটি লোকেশনে সিকিউর ভাবে থাকবো। তো সিকিউর ভাবে থাকলে পজিটিভ দিকটি কি? 2.0 যে ছিল, 2.0-র মধ্যে আমাদের কিন্তু কোনো সিকিউরিটি ছিল না। ঠিক আছে, যে চাইতো আমাদের কাছ থেকে ডাটাগুলো নিয়ে নিত। তো যেহেতু ইউনিক আইডি আছে, কেউ চাইলেই আমাদের কাছ থেকে সম্পূর্ণ ডাটাগুলো নিতে পারবে না। তারা তাদের কাছ থেকে অবশ্যই আমাদের পারমিশন নেওয়া ছাড়া তারা নিতে পারবে না। তো এই কারণে কি, এই কারণে ডিসেন্ট্রালাইজেশনের কারণে এই সবাই সিকিউর ভাবে যে কোনো ট্রানজেকশন হোক, যে কোনো কিছু হোক, খুব সিকিউর ভাবে যেতে পারবে। এটা হলো ওয়েব 2.0 3.0 ফার্স্ট ডিসেন্ট্রালাইজেশন। সবাই আলাদা আলাদা ভাবে থাকবে। ঠিক আছে। তাৎপর্য মতো মানে হলে এক একজন এক একটা মানে প্রতিটা ইউজার আলাদা আলাদা করে থাকবে। যেমন ব্যাংক অ্যাকাউন্ট আলাদা থাকে না, সেরকম সবাই আলাদা আলাদা থাকবে। সে এবং আলাদা আলাদা ইউনিক ভাবে থাকবে। ঠিক আছে, যেমন বিটকয়েন যেমন থাকে না আলাদা আলাদা, সেরকম আর কি। তো এটা কি আমাদের ডিসেন্ট্রালাইজেশন। তারপরে ট্রান্সফার এবং পারমিশন। তো আমরা যেমন একটা ওয়েবসাইটে ঢুকি, তখন ওয়েবসাইটে ঢোকার সময় আপনাকে সবসময় বলে না যে আপনি কুকিজ গুলো নেন। কুকিজ গুলো না নিলে আপনাকে কিন্তু সেই ওয়েবসাইটে ঢুকতে দেয় না। তো ওয়েব 3.0-র সেকেন্ড ইয়ে হলো ট্রান্সফার এন্ড পারমিশন আপনার থাকবে। মানে প্রতিটি ওয়েবসাইটের মধ্যে কোনো সেকেন্ড থার্ড পার্টি মানুষ থাকবে না, থার্ড পার্টি কোনো অপশন থাকবে না। সেটা কোনো গভর্নমেন্ট পার্টি হোক বা যে কোনো পার্টি হোক, তার ইনভলভমেন্ট থাকবে না। মানে আপনি কোনো ওয়েবসাইটে গেলেও তা আপনার যে কুকিজ নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। ঠিক আছে, এটা কি ট্রান্সপোর্ট অ্যান্ড পারমিশন। তারপরে হলো এআই, মানে আমাদের এআই ইন্টিগ্রেশন থাকবে। এগুলো কিন্তু আমাদের ইয়ে পড়ার মধ্যে নাই, কিন্তু আমি এক্সট্রা দিচ্ছি। মনে করেন আমি এখানে দিলাম আই লাভ বাংলাদেশ। ঠিক আছে, আই লাভ বাংলাদেশ। আর এখানে আমি দিলাম আই লাভ বাংলাদেশ। ঠিক আছে। তো দেখতে পাচ্ছি কি, এখানে আমি যে ওয়ার্ডটি লিখেছি আই লাভ বাংলাদেশ, আর এখানে যে আমি লিখেছি আই লাভ বাংলাদেশ, ওয়ার্ড দুটো কিন্তু ভিন্ন। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যেটা বিষয় কিন্তু একই রকম। ঠিক আছে। তো এআই এর কারণে কি হবে, এআই যখন ইমপ্লিমেন্টেশন হবে সব জায়গায়, এইটুকু লিখলেই যাতে এআই বুঝে যায় যে আমি কি বোঝাতে চাচ্ছি। তো এআই এর ইমপ্লিমেন্টেশনের কারণে যখন ওয়েব 3.0 চারিদিকে ছড়িয়ে যাবে, তখন আমরা এই যে এইটুকু ভাবে লিখে দিলেই হয়ে যাবে। যেটা আমরা এখন মাঝে মাঝে কিন্তু দেখি যে এটা অলরেডি কিছুটা চলছে। ঠিক আছে। তারপরে কি, তারপরে হলো আইওটি। আইওটি মানে হলো ইন্টারনেট অফ থিংস। তো এটা আমাদের অনেক অনেক বছর লাগবে। মানে আপনি যেখানেই থাকেন না কেন, সব জায়গায় ইন্টারনেট কানেকশন আছে, সব কিছুই ইন্টারনেটের সাথে যুক্ত। তো যখন সবকিছু ইন্টারনেটের সাথে যুক্ত হবে, তখন সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে। তো সবাই সবার সাথে কানেক্টেড থাকলে সবাই ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। তো এটাই কি, এটাই হলো আইওটি। তো
এটা হলো লাস্টে আপনার 4টি স্তম্ভ, যেটা আমাদের 3.0-র সাথে যুক্ত আছে, ঠিক আছে? তো এটি হলো ওয়েব 3.0, যেটা ফিউচার। তো আমরা তাহলে কিছুটা বুঝতে পারছি ওয়েব 3.0 কি। ওয়েব 3.0 যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে ওয়েব 3.0 আসলে কি সাথে থাকবে। যেমন আমাদের বিটকয়েন দেখি না, আমি যেগুলোর কথা বললাম এগুলোর সাথে বিটকয়েন আর কি দেখবেন সেম প্রিন্সিপালের উপরে আর কি যুক্ত আছে। পরে যে এই অন্যান্য যে যা যা চলছে, যেমন এই যে বিভিন্ন ধরনের ইমেজের উপরে, নামটা ভুলে গেছি, নেট কি জানি বলে, এটাও কিন্তু সেম প্রিন্সিপালের উপরে আর কি চলছে। এই 4টা প্রিন্সিপালই আর কি এটার উপরে, সবগুলোই সেম প্রিন্সিপালের উপর চলে, ঠিক আছে? তো আমি এগুলো কিন্তু পজিটিভ জিনিসগুলো বলি, ঠিক আছে? আমরা পজিটিভ জিনিস পড়ি, নেগেটিভ জিনিস আমরা না দেখি। ওকে, তাহলে ওয়েব 3.0 বুঝতে পারছি আমরা। তো এই জন্য বললাম আমাদের এটা পড়ার মধ্যে পড়ে না, জানতে চাচ্ছেন তাই বললাম। ক্লিয়ার? আমাদের পড়া শুধুমাত্র এইটুকু। ওকে, আমাদের যখন লাগবে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে গেলেই হবে, যেটার মধ্যে ডাটাবেস কানেক্টেড আছে সেটা হলো ডায়নামিক। আর সেগুলো আমাদের দেখা যায় বেশিরভাগ ওয়েব অ্যাপের মধ্যেই হয়। আর যেটার মধ্যে ডাটাবেস কানেক্টেড নেই সেটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। তো আমরা তাহলে ক্লিয়ার হলাম। তাহলে আজকে আমাদের ক্লাস টপিক কি? আমাদের ক্লাস টপিক হলো অন পেজ এসইও। তো অন পেজ এসইওতে আমাদের করার জন্য আমি আরেকটি ছবি রেডি করেছি। তো আমরা গত ক্লাসে, এর আগের ক্লাসে টাইপস অফ এসইও কিন্তু পুরোটাই পড়েছি, ঠিক আছে? যে 3 টাইপের এসইও হয়, একটি হলো অন পেজ এসইও, একটি অফ পেজ এসইও, আর একটি হলো টেকনিক্যাল এসইও। তো আগে আমি কি বলেছি, টেকনিক্যাল এসইও আমি ক্লাসে পড়াবো না, ঠিক আছে? তারপর আমি ছোটখাটো ভাবে একটু বলে দিই যে আমরা একটা ওয়েবসাইটের লোডিং টাইম কিভাবে দ্রুত করা যায়, এটি টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে। তার মানে কোডিং বেস যেগুলো আছে এগুলো কিন্তু সব টেকনিক্যাল এসইও। পরে আপনি এটি মোবাইল ওয়েবসাইটের, মনে করেন আমি আমার ওয়েবসাইটে যাই, এটা সুন্দর মতো বুঝিয়ে দিই তাহলে আরো ইজিলি দেখবেন। যেমন আপনার স্যারের ওয়েবসাইটে যাবেন, এটার মধ্যে কিছুটা টেকনিক্যাল এসইও করা আছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝবো যে করা আছে, তারপরও সময় লাগে। এখন দেখতে পাচ্ছি এরকম না। আপনি যদি মোবাইলে যান, মোবাইলে গেলে দেখবেন এই যে এরকম হয়ে গেছে। মোবাইলে গেলে যে এরকম হয়ে গেল মোবাইল ফ্রেন্ডলিনেস। এবং আমরা যদি নিচে আসি, দেখেন মোবাইল ডিভাইসের জন্য চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটু ছোট মোবাইলের জন্য যাই, দেখবেন আরেকটু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো এরকম যে আমি ডিভাইসটা, এই যে আপনার কোড যে এরকম করে রেখেছি, আমি যে এভাবে লেন্থ এবং হাইটটি চেঞ্জ করে রেখেছি, এগুলো কোনটার মধ্যে থাকবে? এগুলো কিন্তু আমাদের টেকনিক্যাল ইস্যুর মধ্যে থাকে, ঠিক আছে? তো টেকনিক্যাল ইস্যু আমরা বুঝতে পারছি যে মোবাইল ফ্রেন্ডলিনেস, মোবাইলে যদি কেউ আসে আমার ওয়েবসাইটে যায় তাহলে কিরকম দেখাবে সেটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলিনেস এর উপরে নির্ভর করে, ঠিক আছে? তারপরে হলো আমাদের এসএসএল সার্টিফিকেট। এসএসএল সার্টিফিকেট কি? এইচটিটিপিএস যে আছে সেটা হলো আমাদের মোবাইল সার্টিফিকেট। তারপরে আমাদের সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল, যেটা আমি ছোট সেই ক্লাসে ছোট করে বলেছিলাম যে আমাদের যদি এক সময় হয় কোনো এক সলিউশন ক্লাসে আমি দেখিয়ে দিব। সেটা হলো আপনার ছোটখাটো ভাবে সূচিপত্র, ঠিক আছে? আমরা যদি এটা গুগলকে একটা সূচিপত্র দিয়ে দিব যে সে কোন কোন পেজে আর কি ঢুকবে, কোন কোন পেজে ঢুকবে আর কোন কোন পেজে ঢুকবে না। এখন মনে করেন ও যে যে পেজে ঢুকবে সে সে পেজে কি করবে? ক্রল করবে, তাই না? ক্রলিং তো আমরা বুঝতে পারছি, যে যে পেজে ক্রলিং করবে সে সেই পেজে সে অ্যাড করবে। এখন আপনি মনে করেন একটি পেজের আপনি কাজ করছেন, মানে সেই পেজ হলো আন্ডার কনস্ট্রাকশন। এখন সেই পেজে যদি সে ক্রল করে, আপনার জন্য বেটার নাকি খারাপ? অবশ্যই সেটি খারাপ হবে, কারণ আপনি সেই পেজে তো মাত্র কাজ করছেন।
তো সেই পেজটি আমরা অবশ্যই তাকে এক্সেপশনাল লিস্টে পাঠিয়ে দিব। তো সেটাকে আমরা বলি রোবট ডক টিএক্সটি। তো যে ফেল এই রোবট ডক টিএক্সটি ফাইলে আমরা লিখে দিব যে পেজটি সে নিজের ইয়ের মধ্যে অ্যাড করবে না, আর যেটা সে অ্যাড করবে সেটা আমরা সাইট ম্যাপে দিয়ে দিব। তো এটার জন্য আমাদের অনেক কিছু করা লাগে। গুগল ক্লাউডের মধ্যে আর কি অ্যাড করার আগে এত কিছু আমি দেখাবো না, জাস্ট সাইট ম্যাপটা কিভাবে করার লাগে টেক্সট ফাইলটা আমি করা দেখাই দেবো, ঠিক আছে? তো আমাদের একটা সলিউশন ক্লাস আসুক, তারপরে ফাইনালি দেখাই দিব। তো আমরা এখন দেখি অন পেজ এসিও এর মধ্যে কি কি আছে, ঠিক আছে? অন অফ পেজে ক্লাস আছে। তো আমরা যদি দেখি অন পেজের মধ্যে আসলে আমাদের কি কি বিষয়গুলো ইনক্লুডেড আছে। তো এখানে দেখতে পাচ্ছি সঠিক কিওয়ার্ডের ব্যবহার, এগুলো কিন্তু আমি ক্লাসে পড়িয়েছি, সেগুলোই আমি একটু বাংলায় লিখে দিয়েছি। তো সঠিক কিওয়ার্ডের ব্যবহার, সঠিক ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্ট এর প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের প্রতি ইন্টারনাল লিঙ্কিং, ছোট এবং কার্যকর ওয়েবসাইটের ইউআরএল, হেডিং ট্যাগস এবং মেটা ডিসক্রিপশন। আমাকে একটু আগামী ক্লাসে একটু বুঝিয়ে বলে আমাকে মনে করিয়ে দিন, আমি আপনাদের এই মেটা ডেসক্রিপশন যেটা আছে এটা আমি একটু বুঝিয়ে দিব, ঠিক আছে? মেটা ডেসক্রিপশন কোথায় লিখবেন। তো এইটুকু যে আছে আমরা একটু চিন্তা করি, এটা আমরা বাদ দিলাম, এটা আমরা ভবিষ্যতে শিখবো কিভাবে ছোট এবং ইন্টারনাল ছোট এবং কার্যকর ওয়েবসাইট দিব। আর বাদ বাকিগুলো যে আছে আমরা একটু চিন্তা করি। আপনি যদি সঠিক কিওয়ার্ড না চিন্তা করতে পারেন, আপনার কিন্তু কিছু হচ্ছে না। যদি আপনি সঠিক কিওয়ার্ড না করতে পারেন, বের করতে পারেন, সঠিক ট্যাগ নির্বাচন করতে পারছেন না, যদি সঠিক কিওয়ার্ড না নির্বাচন করতে পারেন, এটি কন্টেন্ট অবশ্যই বানাতে পারবেন না। যদি সঠিক কিওয়ার্ড না নির্বাচন করতে পারেন, আপনার কন্টেন্টের প্রতি ইউজারের মনোযোগ আকর্ষণ করতে তো পারবেন না। এছাড়া সবার যদি মনে আছে যে একটি সঠিক কিওয়ার্ড যদি আপনি নির্বাচন না করতে পারেন, আপনি যে ইমেজ বানিয়েছেন সেই ইমেজটি কিসের উপরে, এটাও কিন্তু আপনি দিতে পারছেন না। এবং ইন্টারনাল লিঙ্কিং এর জন্য কিন্তু আমাদের ছোটখাটো ভাবে লাগে। এবং হেডিং ট্যাগস মানে হেডিং কিসের মধ্যে হবে সেটার জন্য কি লাগছে আমাদের কিওয়ার্ড। তো আপনার অন পেজের জন্য কিওয়ার্ড ছাড়া দেখা যাচ্ছে অন্য কিওয়ার্ড হলো একরকম সর্বেসর্বা। আমরা কি বিষয়টি বুঝতে পারছি? অন পেজ এসিওতে আমরা যদি কিওয়ার্ডটি ভালো মতো চয়েস না করতে পারি, তাহলে আমরা কিন্তু কিছুই আগাতে পারছি না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আপনার পেজের মধ্যে মেইন বিষয়টি হলো কি কিওয়ার্ড, তারপরে আপনার যা খুশি আপনি কোডের বিষয়গুলো আমরা আগাতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আগে দেখি কিভাবে আমরা বেটার কিওয়ার্ড বানাতে পারি। তো আমরা একটু চিন্তা করি বা ইমাজিন করি, আমাদের একটা ক্লায়েন্ট আমরা চিন্তা করি যে উনি ধরি ইউএসএ তে উনি থাকেন, জাস্ট ইমাজিন করি, ঠিক আছে? ধরে নিচ্ছি যে ইউএসএ থাকেন এবং উনি তার একটি ওয়েবসাইট আছে, সেটাও আমরা চিন্তা করি। এবং উনি মনে করেন, চিন্তা করি আমাদের বলেছে যে তুমি আমাকে মনিটর নিয়ে কিছু কিওয়ার্ড আমায় খুঁজে দাও, যেটা আমি আমার ওয়েবসাইটের মধ্যে প্লেস করব, ঠিক আছে? সে আমাকে কি বলেছে, উনি ইউএসএ তে থাকে এবং উনি আমাকে বলেছে মনিটর দিয়ে কিছু কিওয়ার্ড আমাকে খুঁজে দিতে। তো আমরা তাহলে আজকে কি করব, মনিটর দিয়ে কি কি কিওয়ার্ড খুঁজে পাওয়া যায় সেগুলো আমরা একটু ট্রাই করব। ওকে, তাহলে আমরা খুঁজি কি কি কিওয়ার্ড আমরা বের করতে পারি। তো একইভাবে আমরা আমাদের ইনকগনিটো মোডে আসি। তো আমাদের মনে রাখা লাগবে যে আমরা আমাদের ফার্স্টে কি করব, আমাদের একটু দুটা কাজ করতে হবে।
অবশ্যই আমাদের একটি গুগল ব্রাউজার লাগবে, যেখানে আমরা সার্চ করব কিওয়ার্ড খোঁজার জন্য। আরেকটি আমাদের খাতা লাগবে, তাই না, যেখানে আমরা কিওয়ার্ড গুলো লিখব। এখন এতদিন ধরে আমরা তো শিটসে লিখছিলাম, এখন শিটসের মধ্যে আমরা তো ভালো মতো লিখতে পারবো না। তার জন্য আমাদের কি দরকার? আমাদের একটা সাদা খাতা দরকার। ঠিক আছে, একটা সাদা খাতা হলে আমাদের জন্য বেটার হতো, যাতে আমরা ক্লায়েন্টকে ইজিলি ভাবে দিতে পারি। তো ইন্টারনেটে গুগলের মধ্যে সাদা খাতা আমরা কোথা থেকে পেতে পারি? আমরা সেই সাদা খাতাকে বলে থাকি গুগল ডক্স। ঠিক আছে, তো আমরা একটা গুগল ডক্স এর মাধ্যমে কি করতে পারি? আমাদের কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে ওখানে লিখতে পারি। তাহলে আমরা একটা কাজ করি, ফার্স্ট এটা গুগল ডক্স এর সাদা খাতা নেই, তারপরে আমরা কাজ আগাতে থাকি। তো সাদা খাতা নেওয়ার জন্য এই 9 ডটসে ক্লিক করি এবং আমরা ডক্স খুঁজি। ডক্সে গেলাম, ডক্সে গিয়ে আমি একটি ব্ল্যাঙ্ক শিট ক্লিক করলাম। ওকে, এটা আমি আগেরটা ডিলিট করে দিই, না হলে হারাই যাব। তো আমি এখানে ব্ল্যাঙ্ক শিট যে আছে, ব্ল্যাঙ্ক শিটসে ক্লিক করলাম। তাহলে আমার একটা সাদা খাতা পেয়ে গেলাম, এবং এখানে আমি লিখে দিলাম, রিনেম করে দিই LDM 102 কিওয়ার্ড রিসার্চ, এবং এখানে একটু বড় করে দেই। এখন আমাদের কি দরকার? আমাদের এই ব্রাউজারটিকে চেঞ্জ করে ইউএসএ তে চেঞ্জ করা লাগবে। এখন আমরা ইউএসএ তে কেন চেঞ্জ করব? এর কারণ আমাদের ক্লায়েন্ট ইউএসএ তে আছে। যদি আমাদের যে ক্লায়েন্ট কানাডা থাকতো, আমাদের যে গুগলের সার্চ ইঞ্জিন আমরা কোথায় নিতাম? কানাডা নিতাম। এখন আমাকে কেউ কি মানে চিন্তা করতে বলতে পারেন যে আমরা কেন ইউএসএ তে নিচ্ছি, আমরা বাংলাদেশে থেকে কেন সার্চ দিচ্ছি না? কারণ বাংলাদেশে যদি আমরা সার্চ দিই, আমরা সার্চ রেজাল্ট কোথাকার পাবো? আমরা শুধুমাত্র বাংলাদেশি মানুষ যে সার্চ করছে সেগুলো আমরা পাবো। কিন্তু আমরা অন্য দেশের মানুষের জন্য যদি সার্চ করতে চাই, আমরা তার জন্য আমাদের সার্চ ইঞ্জিনটাকে ওই দেশে কনভার্ট করে নিতে হবে। এই কথাটা কি আমরা বুঝতে পারছি? যদি বুঝতে না পারি আমাকে বলতে হবে, স্যার বুঝিনি। আমাদের ক্লায়েন্ট যদি অন্য দেশে থাকে, আমাদের ব্রাউজারের সার্চ ইঞ্জিন এখন নর্মালি কোথায় আছে? এখন নর্মালি কিন্তু বাংলাদেশে আছে। ঠিক আছে, তো এখন যদি আমরা কোনো কিছু সার্চ করি, নূর ভাইয়া চিন্তা করি, আমরা যদি কোনো কিছু সার্চ করি, এটা কোথায় সার্চ হবে? সে কিন্তু বাংলাদেশি মানুষ কি সার্চ দেয় সেগুলো আমরা রেজাল্টে পাবো, তাই না? তো আমাদের যদি ইউএস এর মানুষরা কি সার্চ দেয় সেটা যদি আমাদের পাওয়া লাগে বা পেতে চাই, আমাদের কি করা লাগবে? আমাদের যে গুগল আছে সেটাকে ট্রান্সফার করে নিতে হবে কিসে? ইউএসএ তে ট্রান্সফার করে নিতে হবে, যাতে আমরা ইউএস এর মানুষরা কি সার্চ দিয়েছে সেটা আমরা পেতে পারি। এখন কোশ্চেন হলো, স্যার ইউএসএ কেন? কারণ আমরা ধরে নিয়েছি আমাদের ক্লায়েন্ট ইউএসএ তে আছে। এখন যদি আমাদের ক্লায়েন্ট অন্য দেশে থাকতো, কানাডা থাকলে কানাডা, বা অন্যান্য দেশে থাকলে অন্যান্য দেশ, এটা আপনার টার্গেট ঠিক করতে হবে আপনি কোন দেশের কিওয়ার্ড চাচ্ছেন। ওকে, কারণ বাংলাদেশি মানুষের স্বভাব এবং ধরেন যে জার্মানি মানুষের স্বভাব কিন্তু সেম হবে না। ঠিক আছে, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। তাহলে সেটা আমরা কিভাবে করব? আমরা
নর্মাল ব্রাউজার নিয়েও করতে পারি, নর্মাল ব্রাউজার অথবা ইনকগনিটো মোড নিয়েও করতে পারি। আর ইনকগনিটো মোড নিয়ে আমরা কেন করে থাকি? কারণ আমি কেটে দিলে এটার কাজ শেষ। ঠিক আছে, আমার রেজাল্ট কিন্তু শো হয়, সেভ হয় না, তাই না? আর নর্মাল উইন্ডো নিলে সেটা কিন্তু সেভ হয়। মানে আমি যদি এখানে সার্ভার চেঞ্জ করি, আমি যদি এখানে ইউএস তে চলে যাই, আমার নর্মালি যদি আমি ইউএস তে চলে যাই, আমার নর্মাল কাজ করার জন্য আবার ইউএস থেকে ব্যাক করে আবার কিন্তু বাংলাদেশে আসতে হবে, তাই না? তো সেটা না করে আমরা যদি আমাদের বারবার ওখানে না গিয়ে ডাইরেক্টলি বাংলাদেশে একটা ইনকগনিটো মোড নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা করা লাগে না। তো এই কারণে আমি ইনকগনিটো মোড নেই। যারা আমরা মোবাইলে আছি, আপনার যদি মনে হয় যে ইনকগনিটো মোডটি কঠিন লাগছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা নর্মাল গুগল ক্রোম দিয়েই কাজটি করতে পারি। বিষয়টি ক্লিয়ার? তারপরে আপনার বিটিতে ইউএসএ তে করার পরে, কাজটা শেষ করার পরে আপনি আবার চেঞ্জ করে বাংলাদেশের সার্ভারটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা মেবি ক্লিয়ার হয়েছি। তাহলে এখন তাহলে শিখি আমরা কিভাবে আমাদের সার্চ ইঞ্জিনটি বাংলাদেশ থেকে ইউএসএ তে কনভার্ট করব। তো আমাদের সার্চ ইঞ্জিন বাংলাদেশ থেকে ইউএসএ কিভাবে কনভার্ট করতে হবে? আমরা গুগল ক্রোমে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস। মেবি সবাই সেটিংস দেখতে পাচ্ছি। যদি আমরা মোবাইলে থাকি, আমরা মোবাইলে গুগল ক্রোমে আসব। গুগল ক্রোমে এসে ডেস্কটপ মোডে আসলে আমরা নিচে এরকম সেটিংস পাবো, অথবা আমরা এদিকে ওদিকে দেখবো, অবশ্যই কোনো না কোনো জায়গায় আমরা সেটিংস পেয়ে যাব। সেটিংসে ক্লিক করব। তারপর আমরা সার্চ সেটিংস যে আছে, এই সার্চ সেটিংসে আমরা ক্লিক করব। সার্চ সেটিংসে ক্লিক করার পরে আমরা যে অন্য সেটিংস আছে, আমরা অন্য সেটিংসে ক্লিক করব। তারপর অন্য সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে ভাষা ও অঞ্চল দেখতে পাচ্ছি। এই ভাষা ও অঞ্চলে আমরা কি করব? আমরা ক্লিক করব। তো ভাষা ও অঞ্চলে ক্লিক করার পরে আমরা ডিসপ্লে ভাষাতে ক্লিক করে ইংরেজি চেঞ্জ করব। ডিসপ্লে ভাষাতে আমি ক্লিক করছি। এখানে আমরা ইংলিশ এ ক্লিক করছি। তারপরে কনফার্ম করুনে ক্লিক করছি। এরপরে আমাদের রিজিয়ন, মানে আমাদের দেশটা আমরা চেঞ্জ করছি। তো কারেন্ট রিজিয়নে আমি ক্লিক করব। কারেন্ট রিজিয়ন থেকে আমরা ইউনাইটেড স্টেটস যে আছে আমরা সিলেক্ট করে নেব। তারপরে কনফার্ম বাটনে ক্লিক করব। তো আমরা যেহেতু সবাই ক্লিয়ার হয়ে গেছি, না হলে আমাকে বলতে হবে। আমরা এখানে গুগল যে আছে, লাস্টে আছে, এখানে গুগল আমরা ক্লিক করছি। দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের মতো না। তো আমরা এখন কোথায় আছি? আমরা এখন ইউএস এর সার্চ ইঞ্জিনে বসে আছি। ঠিক আছে, এখন কিন্তু আমরা বাংলাদেশে নেই, আমরা এখন গুগল ইউএসএ তে আছি। তো এই জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন ডিসেম্বর মাস, তো ওদের ক্রিসমাসের সময় এসেছে, তাই আর কি এরকম জিঙ্গল জিঙ্গল দেখতে পাচ্ছি। তো এখন কাজ কি? তো এখন আমাদের কাজ হলো যে আমরা একটু সার্চ করি। যেহেতু মনিটর দিয়ে আমাদের খুঁজতে হচ্ছে, তো আমাদের একটি কিওয়ার্ড কি হতে পারে? এটি কিওয়ার্ড হতে পারে মনিটর। তো আমরা মনিটর দিয়ে একটু সার্চ দিয়ে দেখি। মনিটর দিয়ে সার্চ দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক টাইপের মনিটর আমাদের চোখের সামনে আসছে।
তো এই কারণে আমরা এই সার্চ রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি। এখানে দেখেন অনেকগুলো আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, প্রোডাক্টের রেজাল্ট আসছে, এবং এখানে আমরা কিছু রেজাল্ট আসছে। তো এই যে আমাদের রেজাল্ট কি কারণে আসছে, কারণ মনিটর কিন্তু একটি কিওয়ার্ড, ঠিক আছে? যদিও এটি জেনারেল ছোট কিওয়ার্ড, তাও এটি কিওয়ার্ড, তাই আমরা এটাকে নিতে পারি। এরপরে আর কি কি কিওয়ার্ড নেওয়া যায় আমরা দেখি। আপনারা ওইটা চিন্তা করে বলবেন। গেমিং কিওয়ার্ড আমরা নিতে পারি। তো গেমিং মনিটর দিয়ে আমরা সার্চ দিয়ে দেখেছি, এটা দিয়ে আমরা কিন্তু অনেকগুলো রেজাল্ট পাই। গেমিং মনিটর দিয়ে আমরা যেহেতু একটি, এই জায়গায় আমাদের যে প্রোডাক্টের লিস্টিং আসছে, আমরা জানি কেন আসছে, কারণ এই প্রোডাক্টের গুলোর মধ্যে কিন্তু গেমিং মনিটর ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। তার মানে আপনার প্রোডাক্টের মধ্যে যদি এই কিওয়ার্ডটি ব্যবহার করেন, আপনার প্রোডাক্টটিও কিন্তু আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? আর মানুষ এই প্রোডাক্ট, এই কিওয়ার্ড দিয়ে কিন্তু সার্চ দিয়ে থাকে। ওকে, তো আমরা বুঝলাম এখানে আমরা অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি, তার মানে এই প্রোডাক্টটি, এই কিওয়ার্ডটি নেওয়া যায়। তারপর আমরা কি নিতে পারি আরো? বেস্ট গেমিং মনিটর দিয়ে সার্চ দিয়ে দেখি। এখানেও আমরা যেহেতু অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি, আমরা এটাও নেই। আর কি কি নেওয়া যায় আমরা ট্রাই করে দেখি। ডেস্কটপ মনিটর দিয়ে দেখি। ডেস্কটপ মনিটর, ডেস্কটপ মনিটর দেখতে পাচ্ছি ভাইয়া যেমন বলেছে ডেস্কটপ মনিটর, আমরা কিন্তু পপুলার প্রোডাক্টের একটি ইয়ে দিতে পারছি। তাহলে এটাও কিন্তু আমরা নিয়ে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা নিলাম। তারপরে আমরা এখানে বেস্ট লাগিয়ে দেখি কি হয়। বেস্ট বাজেট ডেস্কটপ মনিটর নিয়ে দেখি। এটারও যেহেতু আমরা এটা পেয়েছি, এটা নিয়ে রাখি। বেস্ট বাজেট ডেস্কটপ মনিটর। নিউ মনিটর না, নিউ মনিটর নেই, দেখি। এর মধ্যে গেমিং মনিটর নিতে চাচ্ছিলাম, ঠিক আছে, নিউ মনিটর। ওকে, নিউ মনিটরও কিন্তু আমরা মোটামুটি ইউজ করতে পারি, দিয়ে দেখি। দিয়ে দিলাম। টপ রেটেড মনিটর আমাদের এক আপু বলেছেন, তো আমরা টপ রেটেড মনিটর দেই। রেটেড মনিটর, এখানেও কিন্তু এটাও কিন্তু আমরা ভালো রেজাল্ট পাচ্ছি, তো এটাও আমরা নিয়ে রাখি। স্পেশাল গেমিং মনিটর দেখি এরকম ইউজ করেছে নাকি কেউ। স্পেশাল রেটেড মনিটর, এটার কিন্তু দেখেন আমরা ওরকম রেজাল্ট পাইনি। ঠিক আছে, কিন্তু এটার সাথে আমাদের স্পেশাল রেট মনিটর হয় না, তো এটা আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, তারপর আমরা যাই, অন্যগুলাই যাই। যেটা দিতে চাচ্ছিলাম কি জানি, হ্যাঁ, বাজেট দিতে চাচ্ছিলাম। বাজেট, বেস্ট বাজেট গেমিং মনিটর দিতে চাচ্ছিলাম। দিচ্ছি দিচ্ছি, তারা একটা এটা দিয়ে রাখি দেখি। দেন গেমিং মনিটর, এটা দিয়ে দেখি। এটা তো এটা আসে নাই না, প্রাইস, এই যে এটা আসছে। তো বেস্ট বাজেট গেমিং মনিটর যে আছে, এটা দিয়ে আমরা দেখলাম। আপনাদের গুলাও দিব, একটা একটা দেই। তো এখান থেকে আমরা বেস্ট বাজেট মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন, ওরে বাবা, এত বড়টা দিব, দেখি দিয়ে দেখি। এটা তো একটা পুরো স্ট্রিং হয়ে গেল। বেস্ট মনিটর ফর ফুড এডিটিং, এটাও দেখছি আমাদের আসছে। ঠিক আছে, দিয়ে দিই।
পরে আমরা এটা ইভ্যালুয়েশন করব কি আসে। তারপর আমরা এটা দেখি, মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন দেখি, আমরা এটারকেও কিছু একটা পপুলার প্রোডাক্টে পেয়েছি। বেস্ট ফর মনিটর, বেস্ট ফর অফিস মনিটর, এটাও আমরা দিয়ে দেখি। এটা কিন্তু আমরা পাইনি। একজন দিয়েছে হাই রেজলিউশন মনিটর, আমরা এটাও দিয়ে দেখি। এটা কিন্তু আমরা পাচ্ছি, এটা নিয়ে রাখি। রিসেন্ট গেমিং মনিটর, স্পেশাল গেম মনিটর দেয়নি, দেইনি তো। দেখি আগে এখানে আসছে নাকি। ওয়ার্ক, বাস। স্পেশাল গেমিং মনিটর আমরা দেখতে পাচ্ছি এটা দেওয়া যাচ্ছে, তো আমরা এটা দিয়ে দেই। দেইনি, মেবি দেইনি, 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 দেইনি। তো আমরা এটা দিয়ে দেই। এলইডি মনিটর পরে দিচ্ছি, যেটা আর চাচ্ছিলাম গেমিং মনিটর 4K দেখি। গেমিং মনিটর 4K দেখতে পাচ্ছি এটা আছে। এর সাথে তাহলে গেমিং বেস্ট বাজেট যে ওয়ার্ডটি আছে এটা আমরা ব্যবহার করতে পারি, বেস্ট বাজেট। এই ওয়ার্ডটি আমরা প্রায় দেখি। স্লিম মনিটর, না স্লিম মনিটর দিয়ে দেখি। স্লিম মনিটর, স্লিম মনিটর থাকার কথা, যদিও এটা ছোট কিওয়ার্ড, আসার কথা। দেখতে পাচ্ছি আসছে, আসছে কিছু। এটা দিয়ে দেই। তো যেহেতু স্লিম মনিটর থাকবে, তাহলে আমাদের আরেকটি মনিটর আছে যেটা আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো কার্ভ মনিটর। কার্ভ মনিটর আমরা দেই। যেহেতু কার্ভ মনিটর আসছে, তার মানে আমাদের আর কি মনিটর আসবে, হোয়াইট মনিটরও আসবে। হোয়াইট মনিটর যেহেতু আসছে, তার মানে আমাদের আলট্রা ওয়াইডও আসবে। ইউএসবি সি মনিটর, না ঠিক আছে। এই যে এতগুলো সার্চ দিলে এই যে এরকম মাঝে মাঝে বিরক্ত করে, এই বিরক্ত লাগে।
তারপর আল্ট্রা ওয়াইড দেখতে পাচ্ছি, আল্ট্রা ওয়াইড আছে। আল্ট্রা ওয়াইডের পরে আল্ট্রা ওয়াইড ওলেডও ব্যবহার করা যায়, আল্ট্রা ওয়াইড ওলেড মনিটর। তারপর এক আপু দিয়েছে ইউএসবি সি মনিটর, ইউএসবি সি, ইউএসবি সি ওলেড মনিটর দিয়ে দেখি। ইউএসবি সি মনিটর আছে না? এটাও আছে, এটাও নিয়ে রাখি। আইপিএস মনিটর দিয়েছেন, আইপিএস মনিটর দিয়ে দিই। আসার কথা আইপিএস, আইপিএস মনিটর অত ইউজ হয় না তো এখন, তাও আসছে। তারপরে আমরা দিতে পারি ওকে বেস্ট পিসি মনিটর, বেস্ট পিসি মনিটর ফর গেমিং। আসছে না? হ্যাঁ আসছে, এটাও আসছে। এটাও আসছে। আল্ট্রা মনিটর না, লেটস মনিটর ফর 2025 দেখি এরকম আসে নাকি। লেটস মনিটর ফর 2025 এরকম কি আসছে? না, এরকম নেই। আই প্রোটেকশন মনিটর। উফ, বিরক্ত হয়ে গেছি। এতবার যদি আসে, রোবট মনে করে, তাহলে তো বাসের অনেক টাইম নষ্ট হচ্ছে। তাই আই প্রোটেকশন মনিটর দিয়ে আমরা কিছু পাই না, পেয়ে গেছি। এটা মনে হয় ভালো হবে না, পরে আগামী ক্লাসে দেখতে পারবো। না সেটাই, মনিটর ফর স্পোর্ট, মনিটর ফর ভিডিও এডিটিং, স্পোর্ট দিয়ে দেখি। ভিডিও এডিটিং দেওয়া হয়নি। ও, ভিডিও এডিটিং দেওয়া হয়নি না? এরকম একটা দিলেই হলো। স্পোর্ট দিয়ে দেখি। স্পোর্টস আসেনি।
ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝলাম অনেকগুলো আমরা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা অনেকগুলো পেলাম। আরো আমরা চাইলে খুঁজতে পারি, যেমন পোর্টেবল মনিটর দিলে আমরা পাবো। যেমন পোর্টেবল মনিটর আমরা সার্চ দিলে পোর্টেবল মনিটর গুলো পাই, পোর্টেবল মনিটর স্ট্যান্ডও পাই, এরকম আরো অনেক পাই আর কি। ঠিক আছে, তো এইগুলো আমরা অনেকগুলো পেয়েছি। তারপরে একইভাবে আমরা কিছু এভারগ্রিন কিওয়ার্ডও কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন হাউ টু কানেক্ট এক্সটার্নাল মনিটর টু ল্যাপটপ। ঠিক আছে, এরকম কিছু এরকম কিছু যে আমরা এভারগ্রিন কিওয়ার্ড যেগুলো আছে এগুলো আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, এভারগ্রিন কিওয়ার্ড তো আমরা জানি, এগুলো কিওয়ার্ড যদি ইউজ করি দেখা যাবে আমাদের বেশি ভালো ট্রাফিক আসবে। ঠিক আছে, তো আমরা এটা অ্যাড করে দিই। তো এইগুলো আমরা বুঝলাম কিভাবে আমরা পেলাম। ঠিক আছে, এগুলো কিছু দিলাম, আরো কিন্তু আমরা শত শত কিওয়ার্ড ইউজ করতে পারি, এটা জাস্ট আমরা শুরু করেছি। তো এখন আপনাদের মনে একটি কোশ্চেন থাকতে পারে, স্যার যদি দুই একটা এক্সটেনশন আমরা ইউজ করতে পারতাম বা আমরা একটু রেডি করতে পারতাম যেগুলো দিয়ে আমরা বের করতে পারি, তাহলে মেবি আমাদের জন্য বেটার হতো, তাই না? তো কোনো কি এক্সটেনশন আছে? এভারগ্রিন কিওয়ার্ড সেসব কিওয়ার্ড যেগুলো আমরা একবার ইউজ করলে সারা জীবন ইউজ হয়। ঠিক আছে, যেমন খাতিজা আপু এই যে হাউ টু কানেক্ট এ মনিটর টু ল্যাপটপ, এটা যদি আমরা একটি পোস্ট করি দেখবেন আজীবন এটি দিয়ে আর কি থাকে। তো এগুলোকে আমরা এভারগ্রিন কিওয়ার্ড বলে থাকি। ওকে, তো এখন আমরা কিছু দেখি যে এমন কোনো এক্সটেনশন যদি পাওয়া যায় তাহলে আমরা কি করতে পারি। তাহলে আমরা এক্সটেনশন গুলো ব্যবহার করে আরেকটু কিছু কিওয়ার্ড পেতে পারতাম। ঠিক আছে, তাহলে আমাদের একটু জীবনটা একটু ইজি হতো, কারণ সবার তো এত বেশি নলেজ থাকে না। তো কি কি এক্সটেনশন ব্যবহার করা যায়? 18 থেকে 20টা। শুনে একটা কথা মনে রাখবো যে একটা কিওয়ার্ডের অনেক টাইপের, ঠিক আছে, আমরা দেখি না, দেখলে বুঝবো না। যেমন আমরা কিছু কিওয়ার্ড এক্সটেনশন একটি ডাউনলোড করি, আমরা মোবাইলেও কিন্তু এক্সটেনশন ইনস্টল করতে পারি, তাই না? এই এক্সটেনশন কিন্তু মোবাইলেও চলবে। সেম হলেও সেম হয় না আপু। তো আমরা ইউজ করতে পারি কিওয়ার্ড সার্ভার। তো এখান থেকে আমরা এই কিওয়ার্ড সার্ভার যে এক্সটেনশনটি আছে এটি আমরা ইউজ করতে পারি। এটি আপাতত আমি কেটে দিই, অ্যাড টু ক্রোমে ক্লিক করি এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করি। দেখলাম এটা ইনস্টল হয়ে গেছে। আরেকটি এক্সটেনশন আমরা ইউজ করতে পারি কিওয়ার্ডের জন্য, সেটির নাম হলো উবার সাজেস্ট। কি বলেছি? উবার সাজেস্ট। এসইও এন্ড কিওয়ার্ড ডিসকভারি, এটি নিয়ে আমরা আগামী ক্লাসে করব। তো আগে আমরা আজকে একটি কিওয়ার্ড নিয়ে ক্লাস করব এবং আগামী ক্লাসে আরেকটি কিওয়ার্ড নিয়ে ক্লাস করব। তো এটা আজকে আমরা আপাতত অফ করে রাখি। আমরা আজকে শুধুমাত্র এই কিওয়ার্ড সার্ভার নিয়ে করব। তো আমরা কি, আমাকে একটু আনসার দেন, আমরা কি সবাই জানি, নাও জানতে পারি, এক্সটেন্স এই ইনকগনিটোতে যেহেতু একটি প্রাইভেট ব্রাউজার, সেই ব্রাউজারে কোনো এক্সটেনশন চলবে না। বিষয়টি ক্লিয়ার? এক্সটেনশনে কি হবে? প্রাইভেট ব্রাউজারে কিন্তু এক্সটেনশন চলবে না। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে? এই এক্সটেনশনটিকে আমাদের কাস্টমাইজ করে নিতে হয় যাতে সে চলে। ঠিক আছে, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস আপু, মিসেস ব্রাউজারে আমাদের চালাতে হবে মোবাইলের জন্য, এবং গুগল ক্রোমে কিন্তু আমাদের এক্সটেনশন ইনস্টল হয় না মোবাইলে। ঠিক আছে, মোবাইলের জন্য আমরা মিসেস ব্রাউজারটি ব্যবহার করব।
তো মেসেজ ব্রাউজারেও কিন্তু আমরা এক্সটেনশন মেনু থেকে এটাকে এনাবেল করে দিতে পারি যাতে আমাদের ইনকগনিটো মোডে এটি রান হয়। ঠিক আছে, তো কিভাবে করব? আমরা যদি এখানে আসি, আমাকে একটু সবাই বলেন, আমরা এই এক্সটেনশন মেনুতে কি সবাই মোবাইলে এবং পিসিতে আসতে পারি? আমরা মেবি যারা মোবাইলে আছি এবং পিসিতে আছি সবাই এই এক্সটেনশন মেনুতে এতদিনে ঘুরে ঘুরে আসতে পারি। আসতে পারি না? ইয়েস বা নো বলেন। আমরা এক্সটেনশন মেনুতে ইজিলি আসতে পারি। ওই যে ওখানে দেখবেন এটা পাজলের মতো অপশন আছে, তো পাজলে ক্লিক করলে কিন্তু আমরা ইজিলি এদিকে আসতে পারি। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তো ওখানে ক্লিক করলে আমরা ইজিলি আসতে পারি। তখন জাস্ট এখানে যে ডিটেলস বাটন আছে, আমরা জাস্ট ডিটেলস বাটনে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, ডিটেলস বাটনে ক্লিক করব। ডিটেলস বাটনে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসব, নিচে আসতেই থাকবো। মনে হবে পথ যে শেষ হচ্ছে না, কিন্তু তারপর আমরা নিচে আসতেই থাকবো, আসতেই থাকবো, আসতেই থাকবো। আস্তে আস্তে দেখবো এক সময় শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমরা এখানে দেখে নিব অ্যালাউ ইন ইনকগনিটো একটি বাটন আছে। তো এই অ্যালাউ ইন ইনকগনিটো যে বাটনটি, এটি জাস্ট আমরা সিম্পলি অন করে দিব। কি করব? জাস্ট সিম্পলি অন করে দিব। তো অ্যালাউ ইন ইনকগনিটো দেওয়ার পরে আমাদের কি হবে? আমাদের এখন এক্সটেনশনটি মোবাইলের ইনকগনিটো মোডে চলবে। তো আমরা তাহলে চালিয়ে দেখি। গুগলে যাই। তাহলে এখন আগের মতো কিভাবে আমাদের এই সার্ভারটি এখন যেহেতু বাংলাদেশে আছে, আমরা ইউএসএ তে কানেক্ট করতে পারি। তো আমরা একটু মনোযোগ সহকারে দেখব। এই যে চাকার মতো বাটন আছে, আমরা চাকার বাটনে ক্লিক করব। বাটন করার পরে আগের মতো, মনে আছে সবার, আরো সেটিংস বা সেটিংসে, আরো সেটিংসে ক্লিক করছি। তারপরে একটু আগে শিখিয়ে দিয়েছিলাম অন্য সেটিংস, পরে ভাষা ও অঞ্চল, তারপরে ডিসপ্লে ভাষা, তারপরে এখান থেকে আমরা ভাষা চেঞ্জ করে নিলাম ইংলিশ, পরে কারেন্ট রিজিয়ন থেকে ইউনাইটেড স্টেটস। দেখতে পাচ্ছি খুবই 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 ইজি। ঠিক আছে, তো এরপরে আমরা গেলে আবার এই জিঙ্গেল বেলস দেখবো। ঠিক আছে, তো আমরা খুব ইজিলি এখানে চলে আসলাম। এখন আমরা কাজ করি, একটু আগে যে আমরা মনিটর দেখেছি সেই মনিটর ওয়ার্ডটি আমরা এখানে দিই। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি নতুন উইন্ডো চলে আসছে। তো আপনাদের কিন্তু এরকম সেম নাও হতে পারে। কেন সেম না হতে পারে? আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস এর পতাকা। এখানে দেখছি ইউনাইটেড স্টেটস এর পতাকা। আপনাদের জন্য এখানে বাংলাদেশের পতাকা থাকতে পারে। যদি বাংলাদেশের পতাকা থাকে, আমরা কি করব? আমরা এই পতাকা চেঞ্জ করে, যদি আমার ইউনাইটেড স্টেটস এর লোক থাকে, আমরা এখানে চেঞ্জ করে আমাদের বাংলাদেশের পতাকা থেকে চেঞ্জ করে ইউনাইটেড স্টেটস নিয়ে দিব যদি আমাদের ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটস এ থাকে। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পারবো? যে এটা হলো আমার কয়টা মানুষ সার্চ দিয়েছে। ঠিক আছে, তো এখানে বুঝতে পারছি মনিটর দিয়ে এতজন মানুষ এই মাসে সার্চ দিয়েছে। ঠিক আছে, আর এর সাথে আমরা এটা একটু বাড়িয়ে নিব, 5টা থেকে 20টা দিব। তো একজন আপু বলছিলেন যে আমাদের পেজে প্রায় 20টি সেম, প্রায় একই রকম দেখতে। দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মাসে 24,600 মানুষ মনিটরস দিয়ে সার্চ দিয়েছে, আবার 24,600 মানুষ মনিটরিস নামে সার্চ দিয়েছে। আমরা জানি কি মনিটরিস নামে কোনো কি ওয়ার্ড আছে? বলেন তো।
মনিটরস নামে কিন্তু আছে, কিন্তু মনিটরিস নামে কিন্তু কোনো ওয়ার্ড নেই। ঠিক আছে, তাহলে তারা কিভাবে ইএস দিয়ে প্লুরাল করলো? ঠিক আছে, এগুলো মানুষ কিন্তু ভুল করেছে। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম? ভুল কিন্তু একটি ভালো কিওয়ার্ড। ঠিক আছে, মানুষের ভুল দিয়ে একটা বেটার কিওয়ার্ড পাওয়া যায়, এটি দেখানোর জন্য দেখলাম। এবং দেখেন, একটি কিওয়ার্ডের এক একটা ভেরিয়েশন যে আছে, এটিও কিন্তু আমাদের ইউজ করা যায়, কেননা মানুষ অনেকে সার্চ করে। তো সার্চ করা মানে এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনার প্রোডাক্টের মধ্যে থাকে। আপনাদের কি মনে হয় আপনার প্রোডাক্টটি কি আসতে পারতো এগুলো কিওয়ার্ড যদি আপনার প্রোডাক্টে থাকতো? অবশ্যই আসার পসিবিলিটি থাকবে। ঠিক আছে, কারণ গুগল কিন্তু দেখে এসিওর কথা অনুযায়ী বা মোড অনুযায়ী আপনার প্রোডাক্টটি আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, তো এটি আমরা বিষয়টি ক্লিয়ার হলাম। তো এখানে আমাদের কতগুলো আছে দেখতে পাচ্ছি। এই কিওয়ার্ডের মাঝখানে আমরা কিন্তু এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা অনেকগুলো নিতে পারছি। এটা কিন্তু ফ্রি। আরেকটা আমরা তো একটু আগে দেখেছি। আর কোনো এক্সটেনশন কি আছে স্যার? তো আরেকটি এক্সটেনশন নেই, কিন্তু আরেকটি টুল আছে, আমরা একটু দেখতে পারি। তো এই টুলটি আমরা এখনই ব্যবহার করতে পারবো না, আমরা ফিউচারে ইউজ করতে পারবো। তো স্যার তো অনেক টাইপের ওয়ে জানে। তো এই টুলটি আজকে যে দেখাবো, এটি আমরা লিগ্যাল ওয়েতে পাবো না। ঠিক আছে, আমাদের টাকা পয়সা দিয়ে কিনতে হয়। তো এই টুলটির নাম হলো কিওয়ার্ড প্ল্যানার। তারপরও স্যার একটি ওয়ে দেখিয়ে দিবে যাতে আমরা এটি ফ্রিতে পাই। তো এই কিওয়ার্ড প্ল্যানার, এটা করার জন্য আমাদের এটি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট লাগবে। ওকে, 18 থেকে 20 নাম্বার কি একই নিয়েছি দেখি। ওয়াইড, আলট্রা ওয়াইড, জাস্ট একটা 18 আর 19 সেম দিয়েছি। ঠিক আছে, ওকে, ওটা কোনো সমস্যা না, একটা ডবল হলে। যাকে হাফিজ আপু, হ্যাঁ, সমস্যা নেই। তো আমরা এখানে স্টার্ট নাওতে ক্লিক করি। তো এটা কি? এটা হলো আমাদের গুগল অ্যাডস। ঠিক আছে, এটা হলো অ্যাডস অ্যাকাউন্ট। আমাদের কিন্তু ক্লাস আছে অ্যাডস এর। এরপরে আমরা একটু টুলসে যাব। টুলস থেকে আমরা প্ল্যানিং এ যাব। প্ল্যানিং থেকে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব। এখন কিন্তু আমরা কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে পারছি না, কেননা আমাদের অ্যাডস অ্যাকাউন্টটি কিভাবে করা যায় আমরা এখনো দেখিনি। আপনি যদি এটি ভেরিফাইড অ্যাকাউন্ট করতে চান, আপনার অবশ্যই পকেট থেকে কিছু টাকা পয়সা ফেলতে হবে, কমপক্ষে $10 ফেলতে হয়। আমরা আমাদের ক্লাসে কিভাবে ফ্রিতে করা যায় সেটি আমরা একটু টেকনিক দেখব। ঠিক আছে, সেটি টেকনিক যেগুলো আছে সেই রকম সেটি টেকনিক আমরা দেখব। তো যখন আমরা টেকনিকটি দেখব, তখন আমরা এই অ্যাকাউন্টটি করার ট্রাই করব। তো এই ডিসকভার নিউ কিওয়ার্ডস আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা আমাকে বলেছে কয়েকটি কিওয়ার্ড আমাকে দিতে। তো আমরা এখানে কয়েকটি কিওয়ার্ড দেই, যেমন মনিটর দেই, গেমিং মনিটর দেই, ডেস্কটপ মনিটর দেই, আর কি দেওয়া যায়? আর কি দেওয়া যায়? কার্ড মনিটর দেই। এরকম 4টা আমি দিয়ে দিলাম। আরো দিতে পারেন, ঠিক আছে, যত ভালো তত বেটার। ডেস্কটপ মনিটর তো আসছে, আমি জানি। তো এরপরে আমাদের কি করা লাগবে? আমাদের কান্ট্রি সিলেক্ট করা লাগবে, কোন কান্ট্রিতে সে সার্চ করবে। তো এখান থেকে আমরা ইউএসএ সিলেক্ট করি, কেটে দিয়ে আমরা সিলেক্ট করি ইউনাইটেড স্টেটস।
তাহলে সে ইউনাইটেড স্টেটস এর মানুষদের কি সার্চ দিয়েছে সে সার্চ রেজাল্ট গুলো আমাকে বের করে দিবে। এরপরে হতে পারে আপনি কোনো ওয়েবসাইট থেকে, ধরেন আপনি চাচ্ছেন না যে দারাজের ওয়েবসাইটে যারা যেসব কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আপনি বাদ দিতে চাচ্ছেন, তাহলে এই ওয়েবসাইটে এইখানে আপনি দারাজের ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। তাহলে দারাজের ওয়েবসাইটে যেসব কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো কি করবে, সে বাদ দিবে। ঠিক আছে, এগুলোকে আমরা নেগেটিভ কিওয়ার্ড বলে থাকি। এগুলো কি বলি, আমরা নেগেটিভ কিওয়ার্ড বলে থাকি। তো যেসব ওয়েবসাইট থেকে আমরা কিওয়ার্ড বাদ দিব তাকে আমরা এই লিঙ্কটি আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, হতে পারে আপনার একটি গুগল শিটও থাকতে পারে যেখানে আপনি নেগেটিভ কিওয়ার্ড দিয়েছেন, সেটাও আপনি কি করতে পারেন এখানে লিখে দিতে পারেন। ওকে, তারপরে আমরা এখানে স্টার্ট উঠে ওয়েবসাইট, হতে পারে আপনি অ্যামাজনের বা আপনার কম্পিটিটরের ওয়েবসাইট এর সকল কিওয়ার্ড একটু চুরি করে নিতে চান। ঠিক আছে, তো এই ওয়েবসাইটের লিঙ্কটি কি করবেন এখানে দিয়ে দিবেন। তাহলে গুগল ফার্স্টে কি করবে, সে ওয়েবসাইটের যে কয়টা কিওয়ার্ড আছে সেটা আগে ভালো মতো দেখে নিবে। সেটা ফার্স্টে দেখে এরপরে অন্যান্য ওয়েবসাইটে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা দিতে পারি। আমি কোনো স্টার্ট টার্ট কিছু দিলাম না, কোনো নেগেটিভ কিওয়ার্ডও দিলাম না, আমরা গুগল রেজাল্টে ক্লিক করলাম। তাহলে আমরা দেখলাম ও আমাকে একটি রেজাল্ট নিয়ে এসে দিল। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিফাইন্ড কিওয়ার্ড থেকে শুরু করে এগুলো সব দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কিভাবে বেটার কিওয়ার্ড খুঁজে পেতে পারি। ঠিক আছে, তো আমাকে কয়টা দিয়েছে, ও টোটাল বেশি না, মাত্র 7,847টা কিওয়ার্ড ও খুঁজে পেয়েছে আমার এই 4টি কিওয়ার্ড দেখে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিভাবে বেস্ট কিওয়ার্ড খুঁজে পাবো, ও এই কিওয়ার্ডের কম্পিটিশন কিভাবে কম্পেয়ার করে। গুগলে কিন্তু মানুষ অ্যাড দেয়। ঠিক আছে, তো অ্যাডের জন্য মানুষ টাকা পয়সা আর কি দেয়। তো এই টাকা পয়সার উপরে যে বেশি টাকা পয়সা দিবে সেই কিওয়ার্ডের উপরে কিন্তু অ্যাড বেশি পড়বে, মানে সেই কিওয়ার্ডের উপরে কম্পিটিশন বেশি হবে। যদি আপনি এমন কোনো কিওয়ার্ড পান যেটার সার্চ রেজাল্ট কি, সার্চ রেজাল্ট বেশি কিন্তু কম্পিটিশন কম, মানে কেউ অ্যাড কম দিচ্ছে, তাহলে সেই কিওয়ার্ডটি কিন্তু বেটার কিওয়ার্ড। ঠিক আছে, মানে অ্যাড কম দিচ্ছে কিন্তু সার্চ রেজাল্ট বেশি, এরকম কিওয়ার্ড যদি আপনি খুঁজে পান, যেটা খুবই রেয়ার খুঁজে পাওয়া, এখানে খুঁজে 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 বের করা, এখানে ক্লিক করে আমরা ফিল্টার করতে পারি, কিন্তু তারপরেও আর কি খুঁজে বের করা এরকম রেয়ার জেম বের করা কঠিন। ঠিক আছে, ক্লিক করলে আমরা দেখতে পারবো হাই লো এরকম খুঁজে পাওয়া যায়। তো এরকম যদি আপনি খুঁজে পেতে পারেন সেই কিওয়ার্ড গুলো আমরা কি বলি, আমরা বেস্ট কিওয়ার্ড বলে থাকি। ঠিক আছে, তো এই লিস্টটি যদি আপনি নিতে চান আপনি কিভাবে ডাউনলোড করতে পারেন, এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করে আমরা সিএসভি বা গুগল শিটে আমরা ডাউনলোড করতে পারি। আমরা ডাউনলোড করে নেই, একটু ওয়েট করতে হবে, এটা অনেক বড় একটি শিট, ডাউনলোড করতে একটু সময় লাগবে। এবং এই শিটটা আমরা ডাউনলোড করে নিই, আমরা এখান থেকে নাইন নোটস থেকে শিটসে যাই, ফাইলে যাই, ইম্পোর্টে যাই, আপলোডে যাই, ব্রাউজে যাই, ডাউনলোডস থেকে আমরা শিটটি আপলোড করে নিই। দেখতে পাচ্ছি প্রায় 1 মেগাবাইটের মতো ফাইল, তার মানে বুঝতে পারছি অনেক বড় শিট। ঠিক আছে,
এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি প্রায় 7,800। তো এখান থেকে আমাদের কিওয়ার্ড বের করা অনেক অনেক সময় লাগবে, কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এখান থেকে আমরা কিওয়ার্ড খুঁজতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে আমরা কিওয়ার্ড খুঁজে পেতে পারি। টাকা বোঝা যায় না, টাকা বোঝা যায় না মানে এটা টাকা না তো, এখানে টাকা দেয় নাই তো, এখানে কোনো জায়গায় টাকা দেয়নি, এখানে সব ডলার। ঠিক আছে, যে এক একটি কিওয়ার্ডের মধ্যে কত টাকা টপ বিট হয়েছে, পেজে টপ বিট কত হয়েছে, অ্যাভারেজ টপ বিট কত হয়েছে, ঠিক আছে, এখানে এভাবে করে বেট দেওয়া হয়েছে। এই জন্য কম্পিটিশন কত রেঞ্জ হয়েছে, তারপরে এখান থেকে আমরা অ্যাভারেজ দেখতে পারি। ঠিক আছে গোলাম ভাইয়া, তো এটা আমি দেখালাম আরেকটি ওয়ে কিভাবে আমরা কিওয়ার্ড পেতে পারি। কিন্তু আমরা কিন্তু এখনো দেখিনি আজকের ক্লাসে যে বেস্ট কিওয়ার্ড এগুলো থেকে কিভাবে খুঁজে পাবো। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে গোলাম ভাইয়া, কারণ এতগুলো কিওয়ার্ড তো আমরা আমাদের একটা পেজে দিতে পারবো না, তাই না? এই 20টা কিওয়ার্ডই কি আপনি দিতে পারবেন? 20টা কিওয়ার্ডই কিন্তু দিতে পারবো না, দেখা যাবে এই কিওয়ার্ড থেকে 2টা বা 3টা কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো। তো আপনার বের করতে হবে কয়টা, দেখবেন হলো 2,000 কিওয়ার্ড বা 3,000 কিওয়ার্ড আপনি খুঁজবেন, ইউজ করতে পারবেন, দেখা যাবে 10 থেকে 15টা। ঠিক আছে, তো এই যে 2,000 থেকে 10 থেকে 15টা কিওয়ার্ড কিভাবে খুঁজে পেতে পারবো এটা আমরা দেখব। এটা হলো পুরো পেইনফুলের কাজ। তো এই পেইনের কাজ কিভাবে আমরা করব ম্যানুয়ালি উইদাউট ইউজিং একটা টাকা, সেটা আমরা দেখব। আর যারা পেইড টুলস ব্যবহার করতে পারি আমরা তো জানি, ঠিক আছে, বিভিন্ন গত ক্লাসে পড়েছি না, মজ আছে, তারপরে আরো অনেক ধরনের ইয়ে যেগুলো আছে, মানে পেইড ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আপনি বলবেন, আপনার শিটটি দিবেন, তারা আপনাকে সুন্দর মতো টাকা পয়সা দিয়ে দিবে। ঠিক আছে, SMS রাশ আছে আছে তারা আপনাকে সুন্দর মতো দিয়ে দিবে, কিন্তু আমাদের পকেটের তো টাকা নাই। ঠিক আছে, তো যেহেতু টাকা নাই আমরা কি করতে পারি সেটি আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, তো এটি আমাদের এটুকু। তো আজকে আর এখানে না আগাই, নেক্সট ক্লাসে আপনাদের প্রশ্নগুলোও দেখবো। ঠিক আছে, তাহলে ছড়ার পরে প্রশ্নগুলো দেখবো। তাহলে আজকে আমি আসি, নেক্সট ক্লাসে আপনাদের দেখছি। আর যদি আপনারা চান আপনারা একটা কাজ করবেন, হোমওয়ার্ক যেটা আছে আপনারা যে কোনো টপিকের উপরে এক 50টা মতো রেডি করে রাখেন। ঠিক আছে, তাহলে ওখান থেকে আপনাদের কিছু কিওয়ার্ড বের করে রাখতে ইজি হবে। তো আমরা একটা হোমওয়ার্ক পেয়েছি, এখন আমরা হোমওয়ার্ক দেখবো না, যে কোনো কিওয়ার্ড, সেটা হতে পারে আমাদের লিপস্টিক হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, 50টা করেন, জাস্ট বলছি, যে কয়টা খুশি করেন। ঠিক আছে, যদি আপনার মনে হয় কম করে করতে চান কম করে করবেন, যেটা আপনার খুশি। আমরা কিওয়ার্ড কিন্তু চাইলে অনেক টাইপের করতে পারি। এখন যদি আপনি আমাকে বলেন যে স্যার কয় কয় টাইপের হয়ে থাকে, আপনি চ্যাট জিপিটির একটি হেল্প চাইলে নিতে পারেন যদি ফ্রন্ট দিকে দেন। হ্যাঁ, ড্রেসের করেন, কিন্তু ড্রেস কিন্তু আবার কোন টাইপের ড্রেস করবেন, মেয়েদের ড্রেস করবেন নাকি ছেলেদের ড্রেস করবেন, মেয়েদের ড্রেস আসলে কোন টাইপের ড্রেস করবেন এটাও তো আর কি ড্রেস দিয়েই করেন। ড্রেসের তো আবার অনেক টাইপ আছে, জাস্ট ড্রেস দিয়ে তো আসলে হয় না, তাই না? তো ওগুলা নিয়ে আমি আর কিছু নাই বলি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো ফর্মাল ড্রেস নাকি ক্যাজুয়াল ড্রেস, তো এরকম নাকি জিন্সের ড্রেস, এগুলো তো অনেক টাইপের ড্রেস আছে। তো আপু যেরকম খুশি আপনি দিবেন। তো যেহেতু আফিয়া আপুর একটা মেবি, হ্যাঁ, ফ্যাশন ডিজাইনার, ভেরি গুড। তো এরকম একটি কিছু রেডি করেন আপু, তাহলে কি হবে, আপনার যে পোস্ট আছে, আপনার রিলেভেন্ট যে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনার একটা আম, আপনার যেহেতু বিজনেস ড্রেসের, সেগুলো নিয়ে আপনার কাজও হয়ে গেল, একটা হোমওয়ার্কও হয়ে গেল। ঠিক আছে, তাহলে ফিউচারে আপনার বেটার কাজও হয়ে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে আপনি সার্চ করে দেখেন যে কি কি আসে। ওকে, তাহলে আজকের জন্য এটুকুই থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।
নেক্সট ক্লাস বলতে নেক্সট ক্লাস।